প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে বিবিএস ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সরকারি হরগাঁ কলেজের বিবিএস যে সকল শিক্ষার্থীরা আছো, তোমরা দীর্ঘদিন যাবৎ এই করোনা কালীন সময়ে ক্লাসের পাঠদানের বাইরে আছো। তোমাদের জন্য অনলাইন ক্লাসের মাধ্যমে পড়ার যে ঘাটতি তা পূরণের লক্ষ্যে অনলাইন ক্লাসের ব্যবস্থা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি শরীফ হোসেন, খণ্ডকালীন শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ, অত্র কলেজ। আজকে তোমাদের সাথে ব্যবসায় যোগাযোগ কোর্সের ষষ্ঠ অধ্যায়ে আমরা মৌখিক যোগাযোগের প্রধান মাধ্যম যেগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনায় আমরা 38তম লেকচারে বক্তৃতা বলতে কি বোঝায় এবং উত্তম বক্তৃতার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জানব যে বক্তৃতা বলতে আমরা কি বুঝি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে বক্তৃতা প্রদান করি বা শুনে থাকি। এটা হচ্ছে একটা মৌখিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ যোগাযোগের সর্বাপেক্ষা বহুল ব্যবহৃত পদ্ধতি হল মৌখিক যোগাযোগ। বক্তৃতা মৌখিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা বলতে পারি। সাধারণত সভা, সেমিনার কিংবা কনফারেন্সের মাধ্যমে তথ্য আদান প্রদানে বক্তৃতা সর্বাপেক্ষা কার্যকরী একটি কৌশল। যদি আমরা এর সংজ্ঞা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বক্তৃতা বলতে সভা, সেমিনার বা কনফারেন্সে আগত বিপুল সংখ্যক মানুষের সামনে মৌখিক বচন ব্যবহার করে সংবাদ পরিবেশন করাকেই বক্তৃতা বলা হয়। আর এক্ষেত্রে যিনি মৌখিক বচন ব্যবহার করে সংবাদ পরিবেশন করেন তাকে বলা হয় বক্তা, আর যারা তার বক্তৃতা শ্রবণ বা শোনেন তাদেরকে বলা হয় শ্রোতা। অর্থাৎ বক্তৃতার মাধ্যমে বিপুল সংখ্যক শ্রোতার নিকট একই সময়ে বক্তা তার নিজস্ব মতামত ও চিন্তা ধারণা তুলে ধরতে পারেন। তাই ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বক্তৃতার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। আমরা এর কিছু বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা তুলে ধরেছি। প্রথমত রয়েছে সুস্পষ্টতা, অর্থাৎ উত্তম বক্তৃতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর সুস্পষ্টতা। বক্তৃতার ভাষা এমন সুস্পষ্ট হওয়া বাঞ্ছনীয় যাতে তা বক্তার বক্তব্য শ্রোতার নিকট পরিষ্কার করে তোলে। শ্রোতা যদি বক্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে বুঝতে সক্ষম না হয় তবে এরূপ বক্তব্য কার্যত কোনোই মূল্য বহন করে না। তারপর দ্বিতীয়ত হচ্ছে বক্তব্যের সুনির্দিষ্টতা, অর্থাৎ বক্তা কি বক্তব্য তিনি পেশ করছেন তা অবশ্যই নির্দিষ্ট হতে হবে। বক্তা যে বিষয়ে বক্তব্য প্রদান করেন না কেন তা অবশ্যই নির্দিষ্ট এবং যথাযথ হওয়া বাঞ্ছনীয়। বক্তব্য একাধিক বিষয়ের উপর হলে, অর্থাৎ যদি বক্তার বক্তব্য একাধিক বিষয়ের উপর নির্ভর করে তাহলে প্রত্যেকটি বিষয় আলাদাভাবে, অর্থাৎ পৃথক পৃথকভাবে সুনির্দিষ্ট উপায়ে উপস্থাপন করা প্রয়োজন। এতে বক্তৃতার বিষয়বস্তু বা শ্রোতাগণ সহজে উপলব্ধি করতে পারেন। তারপর তৃতীয়ত রয়েছে হচ্ছে সংক্ষিপ্ততা। আমরা জানি যে কোনো একটি বিষয় যদি সংক্ষিপ্ত হয় তাহলে সেটা খুবই সহজেই বোধগম্য হয়। অর্থাৎ কোনো বিষয়ের প্রতি যদি শ্রোতাদের মনোযোগ বেশিক্ষণ ধরে রাখা না যায় তাহলে তা কার্যকর হয় না। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে যত দ্রুত সম্ভব শেষ করা উচিত। অবশ্য কোনো বিশেষ বিষয়ের প্রতি শ্রোতাদের আকর্ষণ প্রবল থাকলে সেক্ষেত্রে বক্তব্য দীর্ঘায়িত করা যায়। এরপর রয়েছে কৌতূহলকর, ইন্টারেস্টিং যে বিষয়টা আমরা বুঝি।
শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করা এবং আনন্দ দানের জন্য উত্তম বক্তব্যে বিভিন্ন উদ্ধৃতি, উপমা বা মার্জিত কৌতুক সংযোজন করা যায়। আমরা জানি, যদি কোনো বক্তা তার বক্তব্য প্রদানকালে শ্রোতাদের আকর্ষণ করতে চায়, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন উপমা বা কৌতুক সংযোজন করতে পারে। তবে এরূপ উদ্ধৃতি বা কৌতুক বা উপমা বক্তার যে বিষয়ে বক্তৃতা প্রদান করা হচ্ছে সে বিষয়বস্তুর সাথে অবশ্যই সঙ্গতিপূর্ণ বা মার্জিত হওয়া বাঞ্ছনীয়। সে বিষয়বস্তুর বাহিরে অবশ্যই কোনো উপমা বা উদ্ধৃতি ব্যবহার করা সঠিক হবে না। তারপর আছে অনানুষ্ঠানিকতার ছোঁয়া। অর্থাৎ বক্তৃতা এক প্রকার হচ্ছে আনুষ্ঠানিক মৌখিক ভাষণ, কারণ এই বক্তৃতা একাধিক ব্যক্তি বা বর্গের মাঝখানে কি করা হয়, উপস্থাপন করা হয়। তাই এরূপ ভাষণকে হৃদয়গ্রাহী করে তোলার জন্য বক্তৃতার মধ্যে ব্যক্তিগত বা অনানুষ্ঠানিক আলাপচারিতার কিছুটা ছোঁয়া থাকতে পারে। আর সেটা অবশ্যই হতে হবে কি, বক্তৃতার প্রাসঙ্গিক যে কোনো বিষয়। তারপর আছে শ্রোতাদের প্রতি গুরুত্ব আরোপ। বক্তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমি শ্রোতাদের উদ্দেশ্যে কি করছি, বক্তৃতা প্রদান করছি, এবং তাদের গুরুত্বের বিষয়টি বিবেচনা করতে হবে। বক্তা সর্বদাই শ্রোতাদের উদ্দেশ্যে কি করে, বক্তৃতা প্রদান করে। তাই বক্তৃতার বিষয়বস্তু যেন শ্রোতাগণ সহজে হৃদয়াগম করতে সক্ষম হন, সেদিকে সবিশেষ গুরুত্ব আরোপ করা বাঞ্ছনীয়। এক্ষেত্রে শ্রোতাকে যে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে বক্তব্যের ভাষা বা অবস্থা অনুযায়ী যতটা সম্ভব সহজ সরল হওয়া আবশ্যক। তারপর শ্রোতাদের বয়স বিবেচনা করে বক্তব্যের ভাষা, উপমা বা কৌতুক, উদ্ধৃতি ইত্যাদি ব্যবহার করা উচিত। কারণ বক্তার ভাষা যদি শ্রোতাদের শুনতে বা বুঝতে কষ্ট হয়, তাহলে এ ধরনের বক্তৃতা কি হবে, অকার্যকর হবে। তারপর শ্রোতাদের যে সংখ্যা, তো যদি তা বিপুল হয়, বক্তব্য প্রচারণমূলক বা এবং সংখ্যা যদি কম হয়, সেক্ষেত্রে ব্যক্তিগত আলাপচারিতার অনুরূপ হওয়া উচিত। তারপর শ্রোতাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করে বক্তব্য প্রদান করা উচিত। তো এইগুলো শ্রোতাদেরকে কি করতে হবে, বোঝানোর জন্য বক্তাদের এই বিষয়গুলো দৃষ্টি রাখতে হবে। তারপর আছে ধীরগতিতে বলা। আমি যদি এরকম কোনো কথা বলি যেটা শ্রোতারা সহজে কি করতে পারে না, বুঝতে পারে না, তাহলে এই ধরনের বক্তৃতা প্রদান করা উচিত নয়। অর্থাৎ উত্তম বক্তৃতার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে ধীরগতিতে বলা। এতে শ্রোতাগণ বক্তৃতার প্রতিটি শব্দ বা বিষয় উত্তম রূপে শুনতে এবং বুঝতে কি হয়, সক্ষম হয়। আবার এরকম ধীরগতিতে বলা যাবে না যাতে একটি বিষয়ের সাথে অন্য আরেকটি বিষয় কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। এরপর আছে আবেগমুক্ততা। উত্তম বক্তৃতার আরেকটি বৈশিষ্ট্য হলো আবেগমুক্ত থেকে সাবলীল এবং প্রাণবন্তভাবে বক্তব্য তুলে ধরা। অর্থাৎ বক্তার বক্তৃতায় যেন আবেগময়ী কোনো ভাষা বা ব্যবহার লক্ষ্য করা না যায়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। বক্তা বেশি আবেগপ্রবণ হয়ে পড়লে তার মূল বক্তব্য থেকে তিনি অনেকটাই কি দূরে সরে যেতে পারেন। অর্থাৎ অপ্রাসঙ্গিক বক্তব্য সেখানে প্রাধান্য লাভ করতে পারে। তাই সর্বোপরি শ্রোতারাও এতে বিরক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আছে শারীরিক ভাষার সংযোজন। আমরা শারীরিক ভাষা বলতে বুঝে থাকি যে বক্তৃতা কালে আমরা যে সকল মানে কি বলা হয়, এটাকে শারীরিক ভাষাকে আমরা বুঝে থাকি। অর্থাৎ উত্তম বক্তৃতায় প্রয়োজন অনুযায়ী শারীরিক ভাষার সংযোজন ঘটানো যায়। সেটা কি, যেমন কোনো বক্তৃতা দানকালে আঙ্গুল উত্তোলন করা, মাথা নাড়ানো, শরীর দেখানো বা দৃষ্টি পরিবর্তন ইত্যাদি এ ধরনের কৌশলগুলো আমরা অবলম্বন করতে পারি। তারপর সর্বশেষ যে বিষয়টি রয়েছে তা হচ্ছে
শ্রোতাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ। আমি যাদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করব তারাই যদি ওই সভা বা সেমিনারে উপস্থিত না থাকে, সেক্ষেত্রে কি হবে না, ওই ধরনের বক্তৃতা কোনো কার্যকর হবে না। এক্ষেত্রে অবশ্যই বক্তাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে যেন শ্রোতাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। উত্তম বক্তৃতায় সবার বক্তব্যের সাথে শ্রোতারা তাদের অবস্থানে বসে বিভিন্নভাবে অংশগ্রহণ করে বা একাত্ম হয়ে থাকে, অর্থাৎ তারা বক্তার বক্তব্যের সাথে নিজেরা মনোযোগ সন্নিবেশ করে, চোখে মুখে সন্তোষ প্রকাশ করে, হেসে, দুঃখ ভারাক্রান্ত হয়ে ইত্যাদি নানানভাবে তাদের সক্রিয় উপস্থিতি কি করে, প্রমাণ করে। তো এগুলো হচ্ছে শ্রোতাদের অংশগ্রহণ নিশ্চিতকরণের কিছু উপায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সকল বিষয়গুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে উত্তম বক্তৃতার কিছু বৈশিষ্ট্য। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো এই আশায় ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।